আচ্ছা, পিডিএ তে আমাদের ওয়েভ ইকুয়েশনের নেক্সট যে প্রবলেমটা হবে সেটা দেখ, সেপারেশন অফ ভ্যারিয়েবলের মেথডটা চলছিল আমাদের। ওয়েভ ইকুয়েশন সেপারেশন অফ ভ্যারিয়েবল দিয়ে কি করে সলভ করব, তার মধ্যে একটা প্রবলেম লেখ। তো হচ্ছে সলভ del to u del t2 del to u del t2 equals to del to u del x2, এখানে 0 লেস দেন এক্স লেস দেন 2, তেমন একটা ফাইনাইট স্ট্রিং 0 থেকে 2 এর মধ্যে, এবং t is greater than 0, subject to the constant, subject to the constant বা subject to the condition, subject to the condition কি কি কন্ডিশন থাকছে না, আমাদের একটা ux0 ইকুয়ালস টু একটা fx থাকে। ux0 তার মানে সেটা হচ্ছে এখানে sin কিউব x দেওয়া আছে, sin কিউব x না, sin কিউব পাই x বাই 2, sin কিউব পাই x বাই 2। তারপর utx0, utx0 ইকুয়ালস টু 0। তারপর u0t, u0t ইকুয়ালস টু 0, আর u2 কমা t ইকুয়ালস টু 0। এই যে 0 এবং 2 তে x এর ভ্যালু 0 থেকে 2, তো সেই 0 এবং 2 তে u এর ভ্যালু গুলো 0 দেওয়া আছে। x এর ভ্যালু যখন 0 তখন হচ্ছে 0, আর x এর ভ্যালু যখন 2 তখন হচ্ছে 2, না তখন হচ্ছে 0। ঠিক আছে, অর্থাৎ এই এন্ড পয়েন্ট দুটো, x এর যে এন্ড পয়েন্ট দুটো রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের কি দেওয়া আছে না, 0 দেওয়া আছে u এর ভ্যালুটা। অপরদিকে ux0 ইকুয়ালস টু sin কিউব পাই x বাই 2 দেওয়া আছে, এবং utx0 একটা ভ্যালু আমাদের এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে আমাদের এবার সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে কি করে সলভ করছিস দেখ। তাহলে প্রথমে আমাদের এখানে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের সেপারেশন অফ ভেরিয়েবলে করতে হবে। সেপারেশন অফ ভেরিয়েবল যেভাবে আগের দিন আমি মেথডটা লিখেছি ঠিক সেভাবে লিখছি, যাতে করে নতুন কিছু লেখা না হয়। ঠিক আছে, যাতে একটা লেখা পড়লে সবগুলো হয়। লেখা আছে কোয়েশ্চেনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, স্টেপ বাই স্টেপ খুব ভালো করে এটা বুঝবি। তো আমাদের দিয়ে দিয়েছে ux0, আমরা সাধারণত জানি এখানে একটা সি স্কোয়ার থাকে, সেই সি স্কোয়ারটা নেই মানে সি এর ভ্যালু 1 আছে। সেই সি স্কোয়ারটা নেই মানে এখানে সি এর ভ্যালুটা ইকুয়েশনে 1 আছে। সিটাকে বলা হতো তোর ওয়েভ স্পিড। ঠিক আছে, ওয়েভের যে ওয়েভ ইকুয়েশন, ওয়েভের যে স্পিড সেটাকে সি বলা হতো, তো সেই সিটা এখানে নেই। ওকে, তাহলে লেখ the given equation is, the given equation is del to u del t2 equals to c স্কোয়ার, তো নেই এখানে, তাহলে c স্কোয়ারটা বাদ দিচ্ছি। থিওরি অনুযায়ী c স্কোয়ার ছিল, সেই c স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে del to u del x2। ঠিক আছে, del to u del x2 আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। আমি ধরে নিচ্ছি এই সলিউশনটা সেপারেশন অফ ভ্যারিয়েবল যেহেতু করছি, তাহলে কোন একটা x এর ফাংশন ইনটু t এর ফাংশন। ঠিক আছে, এখানে দুটো ভ্যারিয়েবল রয়েছে x এবং t, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে দুইজন রয়েছে x এবং t। তাহলে আমি ধরে নিচ্ছি u টা হচ্ছে একটা x এর ফাংশন ইনটু t এর ফাংশন কোন একটা। let the solution, let the solution of one is of the form, is of the form, let the solution of one is of the form, is of the form, is of the form কত হচ্ছে এখানে uxt, uxt, uxt মানে হচ্ছে আমি ধরলাম সামথিং ক্যাপিটাল x অফ x। ঠিক আছে, স্মল x এর ফাংশন হচ্ছে ক্যাপিটাল x, এবং ক্যাপিটাল t টা হচ্ছে স্মল t এর ফাংশন। ঠিক আছে, ক্যাপিটাল x টা হচ্ছে স্মল x এর ফাংশন, এবং ক্যাপিটাল d টা হচ্ছে স্মল t এর ফাংশন। এখানে আমি ধরে নিচ্ছি হচ্ছে যেখানে অবভিয়াসলি xx ইন্টু tt, xx ইন্টু tt নট ইকুয়ালস টু 0। অবভিয়াসলি এই যে x এবং t এর যে গুণফলটা সেটা কিন্তু নন জিরো, কারণ সেটা জিরো হয়ে গেলে তো আমরা জিরো সলিউশন, ট্রিভিয়াল সলিউশন ধরে নিচ্ছি, u এর ভ্যালু জিরো ধরে নিচ্ছি অলওয়েজ। সেটা তো নাও হতে পারে, তাই আমরা এটা নন জিরো ধরছি।
ঠিক আছে, এবার আমরা কি করবো, এখান থেকে ডেল টু ইউ ডেল টি টু বার করবো। ডেল টু ইউ ডেল টু ইউ ডেল টি টু কর, ডেল টু ইউ ডেল টি টু, তাহলে কত হচ্ছে ডেল ডেল টি, ডেল ডেল টি অফ ডেল ডেল টি মানে ডেল টু, এভাবে লিখি দাঁড়া, ডেল টু ডেল টি টু ডেল টি টু অফ কত হচ্ছে এক্স টি, অফ এক্স টি, ডেল টু ডেল টি টু অফ এক্স টি। ওকে, তো এটাকে আমরা কি লিখতে পারছি, দেখ যেহেতু এখানে টি এর ফাংশন, মানে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, টি এর রেসপেক্টে যেহেতু ডেরিভেটিভ হচ্ছে এখানে, এবং এখানে এক্স এবং টি রয়েছে, এখানে রয়েছে এক্স এবং টি রয়েছে, তাহলে এক্সটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, এখানে কিন্তু এক্সটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে। আর বাকি কি থাকলো, বাকি থাকলো যে ডেল টু টি ডেল টি টু। ঠিক আছে, এখানে আমি ইউটা টি এর রেসপেক্টে পার্শিয়ালি ডেরিভেটিভ করছি, তো ইউ মানে আবার হচ্ছে, ইউ মানে কত, ইউ মানে হচ্ছে এক্স টি, এক্স ইন্টু টি। এখন এক্সটা শুধু স্মল এক্স এর ফাংশন, তো স্মল এক্স এর ফাংশনের উপর ডেল টু ইউ ডেল টি টু এর কোনো এফেক্ট নেই, পার্শিয়াল ডেরিভেটিভ অফ টি, তার কোনো এফেক্ট নেই। আবার যেহেতু টিটা শুধুমাত্র স্মল টি এরই ফাংশন, টিটা যেহেতু শুধুমাত্র স্মল টি এর ফাংশন এবং স্মল টির রেসপেক্টেই পার্শিয়ালি ডেরিভেটিভ হচ্ছে, এবং স্মল টি এর রেসপেক্টেই পার্শিয়ালি ডেরিভেটিভ হচ্ছে, তাহলে এক্স ইন্টু কত হবে, ডি টু টি ডিটি টু হয়ে যাবে, কারণ টিটা তো স্মল টি এরই ফাংশন। এবার একটা যেটা স্মল টি শুধুমাত্র একটা জিনিসেরই ফাংশন, সেখানে তোর ডেল লেখা ডি লেখা সেমই, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। তো এবার ডেল টু ডেল এক্স টু সেম ভাবে হবে, সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, টি অফ ডি টু এক্স ডিটি ডিএক্স টু হয়ে যাবে। একইভাবে এক্সট্রার বদলে টি বাইরে যাবে এবং ডি টু এক্স ডিএক্স টু হয়ে যাবে। ঠিক আছে, এখন এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা, এই যে দুটো ভ্যালু এখানে রয়েছে, দুটোই তো আমরা যদি ইভেন ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশনে বসাই, তাহলে দেয়ার ফোর ফ্রম ওয়ান, পুটিং দিস পুটিং these values of del to u del x2 and del to u del t2, del to u del x2 and del to u del t2 in one, we get in one we get কি পাচ্ছি আমরা, ওখানে হচ্ছে প্রথমে ডেল টু ইউ ডেল টি টু আছে, তার মানে এক্স ইন্টু ডি টু ইউ মানে ডি টু টি ডি টি টু ইকুয়ালস টু এখানে টি ডি টু এক্স ডিটি স্কোয়ার। এটা হচ্ছে, তাহলে দিস ইমপ্লাইজ, এখান থেকে আমরা একটু আলাদা করে নেবো, এক্স এর ভ্যারিয়েবল সেপারেট করে নেবো, ভ্যারিয়েবল সেপারেট করা মানে এক্স এর সঙ্গে এক্স আসবে, টি এর সঙ্গে টি আসবে, তার মানে ডি টু, তাহলে কি পাচ্ছি, ডি টু এক্স বা ডিটি টু, যাই লিখিস একই জিনিস, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ডিটি টু ডিটি স্কোয়ার, তার নিচে এই টিটাকে নিয়ে নে, ক্যাপিটাল টিটাকে, ইকুয়ালস টু ডি টু এক্স ডিএক্স টু ওয়াই, তার নিচে ক্যাপিটাল এক্স কে নিয়ে নে। নেওয়ার পর যদি দুটোই সমান, তাহলে এখানে আমরা একটা কে ধরে নিতে পারি, এটাকে তাহলে আমি কি ধরতে পারি, কে, তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু কে, where এটাকে বলা হয় সেপারেশন কনস্ট্যান্ট, where কে ইজ দি সেপারেশন কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা দুটো ইকুয়েশন পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে টি দিয়ে, একটা হচ্ছে এক্স দিয়ে। একটা আমরা পেয়ে যাচ্ছি এক্স দিয়ে এবং একটা পেয়ে যাচ্ছি টি দিয়ে। তাহলে এক্স দিয়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডি টু এক্স ডি এক্স টু বাই এক্স, সেটা ইকুয়ালস টু কে। আবার আরেকটা পাচ্ছি হচ্ছে ডি টু টি ডিটি টু বাই টি, সেটা ইকুয়ালস টু কে পেয়ে যাচ্ছি। এটাও কে, আবার এটাও কে, তাহলে দুটো একদিকে নিয়ে আসলে আমরা যেটা পাচ্ছি কত, সেটা হচ্ছে ডি টু এক্স ডিএক্স টু মাইনাস কে এক্স ইকুয়ালস টু জিরো হয়ে যাবে, কে ক্যাপিটাল এক্স হবে, এটা ইকুয়ালস টু জিরো। এটা একটা ইকুয়েশন পেলাম, আর এখান থেকে পেলাম হচ্ছে ডি টু টি ডিটি টু মাইনাস কে ক্যাপিটাল টি ইকুয়ালস টু জিরো পেয়ে যাব। এই দুটো ইকুয়েশন পাচ্ছি। তো
এই দুটো ইকুয়েশনকে আমরা নাম্বারিং করে রাখি। এটা ধর 2 নম্বর, 2 নম্বর কি দিয়েছিলাম, কোথায় 2 নম্বর দিয়েছিলাম, তাহলে 3 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর। ওকে, এবার আমাদের কিছু বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে। বাউন্ডারি কন্ডিশন কি দেওয়া আছে, বাউন্ডারি কন্ডিশন কোনগুলোকে বলা হয়, এই দুটোকে বলা হয় বাউন্ডারি কন্ডিশন। এই যে দুটো যেটা রয়েছে 0-তে এবং 2-তে, এই যে দুটো, এগুলোকে বলা হয় বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন। আর উপরের গুলোকে বলা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, আর উপরের গুলোকে বলা হয় ইনিশিয়াল কন্ডিশন। ঠিক আছে, উপরের গুলো হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। ঠিক আছে, নিচেরটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। তো বাউন্ডারি কন্ডিশন থেকে আমরা কি কি পাচ্ছি দেখবো। তাহলে এখানে উই নাও সেপারেট, উই একদম সেম লেখা আমি লিখছি, শুধু ভ্যালু চেঞ্জ করে, অর্থাৎ সি এর ভ্যালুটা শুধু নেই, এখানে সিটা 1 আছে। উই নাও সেপারেট the boundary conditions, the boundary we now separate the boundary conditions। কিভাবে বাউন্ডারি কন্ডিশন গুলোকে সেপারেট করছি, কন্ডিশনস অ্যাজ, আমাকে বলা আছে u0t, u0t ইকুয়ালস টু 0 দেওয়া আছে। u0t মানে হচ্ছে, ইউটা আবার হচ্ছে xxtt, ইউটা কি xxtt, তার মানে x অফ 0 আর t অফ t ইকুয়ালস টু 0। দেখ এটা হবে কিনা, x অফ 0 t অফ 0 ইকুয়ালস টু 0 লিখতে পারবো এখান থেকে, এটা থেকে এটা লেখা যাবে কিনা বল। হ্যাঁ, এটা লেখা যাবে, কারণ এটা হ্যাঁ তো যাবে। এক্স এক্স টি টি, এখন এক্স এর ভ্যালু 0, টি এর ভ্যালু টি রয়েছে। তাহলে দিস ইমপ্লাইজ ক্যাপিটাল টি স্মল টি কিন্তু 0 নয়, ক্যাপিটাল টি স্মল টি কিন্তু 0 নয়। সিন্স আমরা প্রথমেই লিখে দিয়েছি যে যখন ইন জেনারেল ভ্যালুটা নিচ্ছি, যে এক্স এক্স টি টি, সেটা কিন্তু নট ইকুয়ালস টু 0 লেখা মানে কিন্তু টি টি কিন্তু কোনো মতেই 0 নয়। টি টি যদি 0 হয়ে যায় বা এক্স এক্স এর মধ্যে যে কোনো একজন 0 হয়ে গেলে কিন্তু প্রোডাক্টটা 0 হয়ে যেত, অ্যাটলিস্ট একজন 0 হয়ে গেলে। তো যেহেতু এটা 0 নয় প্রোডাক্টটা, তার মানে টিটিটা কিন্তু কোনো মতেই 0 নয়। তাহলে এইটা 0 নয়, তাহলে 0 কোনটা, 0 তো একজনকে হতেই হবে, নাহলে গুণফল 0 হলো কি করে। আইদার এটা অথবা এটাকে যে কোনো একটাকে তো অ্যাটলিস্ট 0 হতেই হবে, কিন্তু তার মধ্যে এটা 0 নয়। তাহলে 0 কোনটা, x0টাই 0। দেখ বুঝে গেলো কিনা এই জায়গাটা। হ্যাঁ, তাহলে এটা একটা কন্ডিশন পেলাম। আবার আরো একটা কন্ডিশন আছে, আরো একটা কন্ডিশন আছে অলসো, u2t, u2t টাও আবার 0 বলছে। u2t মানে কি, x2 xt, x2 tt ইকুয়ালস টু 0। আবার tt এখানেও 0 নয়, তার মানে x2 টাই 0। তাই তো, তা দুটো কন্ডিশন পেয়ে গেলাম, তাহলে একটা আমরা এই বাউন্ডারি ভ্যালু প্রবলেম তৈরি হয়ে গেল। এখানে কিন্তু একটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম তৈরি হয়ে গেল ওডি মতো। ঠিক আছে, যেটা ওডিতে ছিল না, সিলেবাসে তো কোনো মাথা মুন্ডু নেই অ্যাকচুয়ালি, ওডিতে যে জিনিসটা ছিল না সেটা আবার এখানে কাজে লাগবে, কিছু করার নেই। থার্ড সেমে এটা দেওয়া উচিত ছিল। ঠিক আছে, আমাদের ওই সেট চ্যাপ্টারটা ছিল, কিন্তু এখন তো উঠিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা দেখ, তো যেটা বলছিলাম, এটা একটা বাউন্ডারি ভ্যালু প্রবলেমে পরিণত হয়ে গেল। বাউন্ডারি ভ্যালু প্রবলেম কিরকম রয়েছে না, del টু ইউ del x2, তাহলে লেখ এখানটা therefore to determine capital X, we first solve the eigenvalue problem, the eigenvalue problem, ঠিক আছে, আইগেন ভ্যালু প্রবলেম বা বাউন্ডারি ভ্যালু প্রবলেম, সেটার আবার একটা পার্ট রয়েছে, সেটাকে বলা হয় স্টার্ম লিওভিলি ইকুয়েশন। তো সেগুলো
ওডি এর মধ্যে পড়ছে, কিন্তু আমাদের অতটা লাগবে না। কিন্তু আইগেন ভ্যালু প্রবলেমের সলিউশনটা কি করে বার করতে হয় সেটা আমি আগের দিন করিয়েছি ওই থিওরির মধ্যেই, এখানে আরেকবার করাচ্ছি, ভালো করে বুঝে নাও। ঠিক আছে, ফার্স্ট সলভ দি আইগেন ভ্যালু প্রবলেম। কোন প্রবলেমটা পাচ্ছি না, ওই d2x dt2 মাইনাস কে এক্স ইকুয়ালস টু জিরো, এটা একটা সলিউশন, এটা একটা ইকুয়েশন পেয়েছিলাম। এর সঙ্গে একটা দুটো কন্ডিশন পেলাম, এক্স জিরো ইকুয়ালস টু জিরো, এক্স টু ইকুয়ালস টু জিরো, এই একটা কন্ডিশন, আর উপরে এক্স জিরো ইকুয়াল টু জিরো পেলাম। তাহলে সাবজেক্ট টু সাবজেক্ট টু দি বাউন্ডারি কন্ডিশন, সাবজেক্ট টু দি বাউন্ডারি কন্ডিশন এক্স জিরো ইকুয়ালস টু জিরো, এক্স টু ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এক্স জিরো ইকুয়ালস টু জিরো, এক্স টু ইকুয়ালস টু জিরো। তো এইটুকু নিয়ে আমাদের এই কন্ডিশন দুটো নিয়ে এবং ইকুয়েশনটাকে নিয়ে আমাদের তার সলিউশনটা বের করতে হবে, তবে গিয়ে এক্সট্রা পাওয়া যাবে, এক্সট্রা আমরা ডিটারমাইন করতে পারবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে কেটা কিন্তু আমাদের একটা নিজস্ব ধরে নেওয়া একটা কনস্ট্যান্ট। কে এর কিন্তু কোনো ভ্যালু আমরা জানি না, কে এর কিন্তু কোনো ভ্যালু সেই রেসপেক্ট আমরা জানি না, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, জিরোও হতে পারে। তো তিনটে কেসই আমাদের দেখাতে হবে এখানে, তিনটে কেসই করতে হবে। আমি প্রথমে কে গ্রেটার দেন জিরো দিয়ে করে দেখাচ্ছি, এবং দেখতে হবে কোন ক্ষেত্রে আমরা সলিউশনটা পাবো। লেট কে গ্রেটার দেন জিরো, প্রথম কেসে আমি ধরে নিচ্ছি কে টা হচ্ছে পজিটিভ। এখন কে যদি পজিটিভ ধরে নিই, তাহলে এই যে ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা একটা ট্রায়াল সলিউশন ধরে নিচ্ছি, লেট ওয়াই ইকুয়াল ওয়াই না, এখানে ওয়াই এর জায়গায় ক্যাপিটাল এক্স আছে, এই দেখ, এটাকে বললি না, স্মল এক্স স্কোয়ার হবে, উপরে ঠিকই লেখা আছে, এটা স্মল এক্স স্কোয়ার হবে। কিন্তু তোদের কিন্তু একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স এবং স্মল এক্স এর মধ্যে কিন্তু ডিফারেন্স রাখতে হবে এই অঙ্কে। ঠিক আছে, লেখা একরকম দেখতে হলে কিন্তু নিজেদেরও অসুবিধা হবে, যে খাতা দেখবে তারও অসুবিধা হবে, যেহেতু এট টাইম ক্যাপিটাল এক্স স্মল এক্স রয়েছে এখানে। ঠিক আছে, দুটোই একই রকম লিখলে, দুটোকে আমি এরকম লিখি, তা বললে হবে না, এরকম এরকম হয়ে যাবে। ঠিক আছে, এরকম লিখলে কিন্তু হবে না, স্মল এক্স কে স্মল এক্স এর মতো করে লিখতে হবে, আর ক্যাপিটাল এক্স কে ক্যাপিটাল এক্স, অন্তত এই অঙ্কে তো ডিফারেন্স রাখতেই হবে। আচ্ছা দেখ, লেট কে গ্রেটার দেন জিরো, তো কে গ্রেটার দেন জিরো যদি হয়, আমি তো এবার কি করতে হয়, নর্মাল যেভাবে এইসব কন্ডিশন, বাউন্ডারি ভ্যালু প্রবলেম, আইগেন ভ্যালু প্রবলেম, এই সমস্ত সব ভুলে যা, নর্মাল যেরকম তোরা ওডি তে করেছিলি, সিএফপিআই মেথডে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার জন্য যেটা করেছিলি তাই করতে হবে। আর এখানে তো পার্টিকুলার ইন্টিগ্রালও বার করতে হবে না, জাস্ট সিএফ টা বার করলেই হয়ে যাবে, কারণ রাইট সাইডে জিরো আছে। So let x equals to e to the power mx be a trial solution এগুলো করেছিলি ওখানে, ওডি তে ছিল এগুলো। be a trial solution of the correspond of the above equation, তাহলে therefore the auxiliary equation is, তারপর auxiliary equation লিখতিস, তারপর তার রুট বার করতিস, সেই রুট দিয়ে কমপ্লিমেন্টারি ফাংশনটাকে লিখতিস, যে auxiliary equation is, কি হবে সেই অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন আমরা জানি যে ই টু দি পাওয়ার এম এক্স হওয়ার পর এখানে ডি টু দিয়ে যা থাকবে সেখানে এম স্কোয়ার বসাতে হয়, ডি টুর জায়গায় এম স্কোয়ার বসে, ডি টু থাকলে এম স্কোয়ার বসবে, ডি দিয়ে থাকলে শুধু ডিএক্স ডিএক্স ধর আছে, তাহলে সেখানে এম বসবে, আর এক্স এর জন্য ওয়ান বসবে, আর কোনো কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টের মতো বসে যাবে, তাহলে ডি টু এক্স রয়েছে, ডি টু এক্স ডিএক্স টু আছে, তাহলে সেটা হয়ে যাবে এম স্কোয়ার মাইনাস কে আছে, আর এক্স এর জন্য এম বসবে ইকুয়ালস টু জিরো, তাহলে এম স্কোয়ার মাইনাস, সরি, এক্স এর জন্য ওয়ান বসবে, এক্স এর জন্য ওয়ান, তাহলে দিস ইমপ্লাইজ কত হলো, এম স্কোয়ার ইকুয়ালস টু কে, আবার এম স্কোয়ার ইকুয়ালস টু কে মানে এম ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস রুট কে, এম ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার কে। ঠিক আছে, যেহেতু কে টা গ্রেটার দেন জিরো, তাহলে কোনো আই ফাই এখানে আসবে না, রুটের মধ্যে তো পজিটিভ, কে টা পজিটিভ ধরেছি তাই কেসে, তাই পজিটিভ ধরেছি মানে রুটের ভিতর পজিটিভ নাম্বার আছে, ফলে কোনো ইমাজিনারি কেস এখানে আসছে না, এখানে ডাইরেক্ট প্লাস মাইনাস রুট কে লিখতে পারছি। ঠিক আছে,
প্রথমটুকু একটা স্টেপে ভাব, তারপর কেস ওয়ানটা এরকম ভাবে ভাববি, কেস টুটা এরকম ভাবে 4-5টা পার্ট করে নিয়ে তারপর মনে মনে জিনিসটাকে বলবি যে কি এমনিতেই মেথড মুখস্থ হয়ে গেছে, একদম মনে থেকে গেছে কি তারপর কি করতে হবে। তোর ম্যাথস আছে, শুধু অঙ্ক লিখলেই হবে না, একটু মনে মনে ভাবতেও হবে মেথড গুলোকে। যত বেশি ভাববি, একবার লেখার থেকে 2-3বার আরো বেশি করে ভাববি, ঠিক আছে? মাঝে মধ্যেই ভাববি ফাঁকা সময় মেথডটা কি ছিল, নিজের মনে মনেই ভাববি, যদি বেশি মনে থাকবে সেটা। একবার সঙ্গে সঙ্গে দেখে সঙ্গে সঙ্গে লিখে ফেললাম, সঙ্গে সঙ্গে সবাই লিখতে পারবে, কিন্তু কাল আজকে পড়লি, কাল পরের দিন মনে মনে সেটাকে ভাববি, দেখবি সেটা মনে থাকবে বেশি। আর ওই রকম ভাবে না যে একদম পুরোপুরি একটা মেথড দেখবি, তো দেখে পুরো সম্পূর্ণটা না দেখে করতে হবে। না দেখে মনে মনে ভাববি বা না দেখে লিখবি পুরোটা, একটুখানি দেখছি একটুখানি লিখছি এরকম করলে হবে না কিন্তু। যে যে জায়গাগুলো দেখবি সেই জায়গাগুলোই বারবার ভুলবি, ঠিক আছে? ওইভাবে লিখলে যে জায়গাগুলো দেখবি ঠিক সেই জায়গাগুলোই ভুলবি, এবং পরীক্ষার সময় ওই জায়গাগুলোই মনে আসবে না। ওই জন্য যা করতে হবে একবারেই বারবার করে দেখে নেবো, দেখে নিয়ে পুরো সব তারপর যখন লিখবো না দেখে পুরো, ঠিক আছে? একটু লিখবো একটু দেখবো ওরকম করলে হবে না। তো m ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট কে ইকুয়ালস কে গ্রেটার দ্যান 0, ঠিক আছে? এগুলো একটু কঠিন লাগবে, মানে একটু বড় এবং কঠিন হবে, কারণ বিকজ এগুলো বিএসসি জিনিস না, বিএসসি ঢুকিয়েছে, এগুলো আমরা এমএসসি তে করেছি। পিডিতে 4 ফিট পর্যন্তই শুধুমাত্র বিএসসি ছিল, অল্প একটু, ঠিক আছে? তো পিডি আলাদা পেপার করে দিয়েছে, আমাদের ওডির সঙ্গে পিডিটা থাকতো, ফলে যেহেতু 4 ফিট পর্যন্ত আর ওটুকুর জন্য আলাদা পেপার আর কি করবে, ওডির সঙ্গে দিয়ে দিত লাস্টে একটা চ্যাপ্টার, ঠিক আছে? পিডির এই সমস্ত জিনিস এগুলো সব এমএসসির জিনিস। তো এম ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট কে, যেখানে কেটা গ্রেটার দ্যান 0 আমরা পাচ্ছি, ফলে এটা কোনো আই আসছে না, ঠিক আছে? তো এটার করেসপন্ডিং মানে তোর ইয়েটা কি হবে, কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে? দেয়ার ফোর সিএফ দ্যাট ইজ দি জেনারেল সলিউশন, এখানে সিএফ টাই জেনারেল সলিউশন, কমপ্লিমেন্টারি ফাংশনটাই হচ্ছে এখানে জেনারেল সলিউশন, বিকজ এটা হোমোজেনিয়াস ইকুয়েশন, কারণ ওদিকে রাইট সাইডে 0 আছে, রাইট সাইডে যদি কখনো 0 থাকে তার জন্য পার্টিকুলার ইন্টিগ্রাল 0ই বেরোবে, ঠিক আছে? পার্টিকুলার ইন্টিগ্রাল 0ই বেরোবে, কারণ পার্টিকুলার ইন্টিগ্রালটা কি হবে সেক্ষেত্রে, পার্টিকুলার ইন্টিগ্রালটা হয়ে যাবে ডি মাইনাস কে ডি মাইনাস কে অপারেটিং অন 0, তাহলে 0-এর উপর অপারেট হয়ে তো 0ই হয়ে যাবে পার্টিকুলার ইন্টিগ্রালটা। তাই পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে হয় না, রাইট সাইডে 0 থাকলে যেটা কমপ্লিমেন্টারি ফাংশন সেটাই সলিউশন। সব কিন্তু থার্ড সেমের কথা বলছি আমি। The CF is CF, that is the general solution, that is the general solution of the above equation is রুট কে আছে, প্লাস মাইনাস রুট কে ডিস্টিংক্ট রুট রয়েছে, তার মানে এখানে হচ্ছে তোর ক্যাপিটাল এক্স বা ক্যাপিটাল এক্স এক্স যাই বলিস, ক্যাপিটাল এক্স ফাংশন অফ স্মল এক্স ইজ ইকুয়ালস টু, তার মানে C1 বা তোর এ বি দিয়েও লিখতে পারি, তাহলে এ ইন্টু ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার রুট কে এক্স, এ ইন্টু ই টু দি পাওয়ার রুট কে এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস রুট কে এক্স, where capital A and capital B are arbitrary constants. দেখ তো বুঝলি কিনা এই জায়গাটা এত অব্দি? কেস ওয়ানটা কিন্তু এই সেমের জিনিস না, ঠিক আছে? কেস ওয়ানটা কিন্তু থার্ড সেমের জিনিস, হয়েছে? আচ্ছা, বক্সটা করবো না, পরে যখন রুটটা কিন্তু শুধু কে এর উপর রয়েছে, এক্স এর উপর নেই। তো এইখান থেকে আমাদের সলিউশন বার করতে হবে, কার জন্য সলিউশন বার করতে হবে? এবি এর ভ্যালু গুলো বার করতে হবে। কি করে বার করতে হবে? x0 ইকুয়াল টু 0 হাতে আছে, x2 ইকুয়াল টু 0 হাতে আছে, এই দুটো কন্ডিশন এখানে অ্যাপ্লাই করে আমাদের সলিউশন বের করতে হবে। তাহলে এখানে নাম্বারিং করে দিই, এটা কত নম্বর হবে? 5 নম্বর হবে। তাহলে লিখ নাও, আমাদের কি জানি x0 ইকুয়ালস টু 0 দেওয়া আছে, তাহলে দিস ইমপ্লাইজ
x0 ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, x ইকুয়াল টু 0, x0 ইকুয়াল টু 0 হলে 5 থেকে আমরা কি পাচ্ছি, যে দিস ইমপ্লাইজ ফ্রম 5 we get from 5 we get, তাহলে x0 equals to 0, তাহলে a into e to the power root k into 0 plus b into e to the power minus root k into 0, আবার x0 মানে হচ্ছে 0, তাহলে 0 equals to a e to the power 0, এটা তো e to the power 0 হয়ে গেল, তার মানে এই থাকলো, আর পরেরটা b to the power, এটাও 0ই হচ্ছে, তার মানে a plus b, আলটিমেটলি পেলাম a plus b equals to 0 পাচ্ছি, এটার মানে হচ্ছে a plus b equals to 0, তাই তো। আবার a plus b যখন 0 পেয়ে গেলাম, আবার x2 টাও তো 0, x2 ক্যাপিটাল x2 সেটাও তো আবার 0, তো সেখান থেকে কি পাচ্ছি, অলসো x2 equals to হচ্ছে আবার 0, x2 মানে কি, x2 মানে তার মানে e to the power a into e to the power root k, x এর জায়গায় 2 plus b into e to the power minus root k into x এর জায়গায় 2, সেটা equals to 0, তার মানে a e to the power 2 root k plus b e to the power minus 2 root k equals to 0, তাই এখানে একটা ইকুয়েশন পেয়েছি, এখানে আরেকটা ইকুয়েশন পেলাম, এই দুটো ইকুয়েশন থেকে আমরা দেখবো এটার সলিউশন কি রকম, এটা সলিউশন জিরো নাকি নন জিরো, এটা যদি নন জিরো সলিউশন হয় তাহলে ঠিক আছে, যদি জিরো সলিউশন হয় তাহলে নেওয়া যাবে না, কারণ আমি ওখানে আগেই বলে দিয়েছি এক্স এক্স টি টি, এক্স এক্স টি টি কিন্তু নট ইকুয়ালস টু জিরো, এক্স এক্স টি টি নট ইকুয়াল টু জিরো, একদম ফার্স্টেই বলেছি, ফলে এক্সটাও জিরো নয়, টিটাও পুরোপুরি জিরো নয়, কোনো পার্টিকুলার ভ্যালুতে জিরো হতে পারে, কিন্তু এক্স এক্স যখন করবো ইন জেনারেল কিন্তু এক্সটা জিরো ফাংশন নয়, টিটাও জিরো ফাংশন নয়, তার মানে আমি যদি দেখি এখন এটাকে সলভ করে এ আর বি দুজনেই জিরো বেরিয়ে যাচ্ছে, এ আর বি উভয়ই জিরো বেরোচ্ছে, তাহলে কিন্তু সেই সলিউশন নেওয়া যাবে না, এই কেস ওয়ান কিন্তু সেক্ষেত্রে একসেপ্টেবল নয়, ঠিক আছে, যেখান থেকে অন্তত এ অথবা বি, অ্যাটলিস্ট এ অথবা বি দুইজন নন জিরো হলে তো আরো ভালো, কিন্তু অন্তত একজনকে নন জিরো পেতে হবে, সেই কেসটাই আমরা নিতে পারবো, কারণ দুজনে অ্যাট এ টাইম জিরো হয়ে গেলে এক্সট্রা জিরো হয়ে যাবে, এক্সট্রা জিরো হয়ে গেলে আমাদের কিন্তু প্রথমে যে অ্যাসাম্পশনটা রয়েছে যে এক্স এক্স টি নট ইকুয়াল টু জিরো, সেটাই কিন্তু ভায়োলেট করে যাবে, ফলে আমরা এ আর বি এর দুটোই জিরো সলিউশন নিতে পারবো না, যদি কেস ওয়ান থেকে দুটো জিরো বেরোলে সেই কেস ওয়ানটা কিন্তু আমরা এখানে নেগলেক্ট করবো, কেস ওয়ানটা চলবে না, কনসেপ্টটা বোঝা গেছে। তাহলে এখানে লেখ, তাহলে এই দুটোকে থেকে আমাকে দেখতে হবে, এটা তার মানে কত নম্বর ইকুয়েশন, এটা 6 নম্বর ইকুয়েশন, এটা কত নম্বর ইকুয়েশন, 7 নম্বর ইকুয়েশন, তো আমরা সলিউশন বার করতে যাবো, এখানে এ আর বি এর কোনো দরকার নেই, এ আর বি এর সলিউশন বার করার কোনো দরকার নেই, যদি এ আর বি 6 এবং 7 নিয়ে তো একটা তো তোর ইকুয়েশন তৈরি হয়েছে, সিস্টেম অফ ইকুয়েশন তৈরি হয়েছে, এ এবং বি এর একটা সিস্টেম অফ ইকুয়েশন তৈরি হয়েছে, ঠিক আছে, এ বি দিয়ে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটার কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট চেক করতে হবে, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যদি নন জিরো বেরোয়, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যদি নন জিরো বেরোয় তবে গিয়ে কি হবে, তোর এটার জিরো সলিউশন আছে, আদারওয়াইজ জিরো সলিউশন নেই, আমি লিখছি ব্যাপারটা, দেখ, the above system, the above system is a homogeneous হোমোজিনিয়াস, কেন, রাইট সাইডে জিরো আছে, রাইট সাইডে কখনো জিরো থাকলে সেটাকে হোমোজিনিয়াস সিস্টেম বলা হয়, is a homogeneous system of two linear equations, of two linear equations, কোন কোন ইকুয়েশন 6 7, এই দুটো লিনিয়ার ইকুয়েশনের একটা সিস্টেম, ইন এ অ্যান্ড বি, ইন এ অ্যান্ড বি, ইন এ অ্যান্ড বি মানে হচ্ছে ভ্যারিয়েবল গুলো কারা, ইকুয়েশন যখন বলছি তার তো ভ্যারিয়েবল রয়েছে, লিনিয়ার ইকুয়েশন যখন বলছি তার তো দুটো ভ্যারিয়েবল রয়েছে, সেই ভ্যারিয়েবল দুটো কারা, এ এবং বি হচ্ছে সেই ভ্যারিয়েবল, এবং এটার কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা দেখতে হবে, হুজ কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট equals to
a প্লাস বি আছে, তার মানে প্রথম কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা হচ্ছে 1 1, প্রথমটুকু হচ্ছে 1 1, প্রথম ডিটারমিনেন্টটা সেটা হচ্ছে 1 1, আর পরেরটা হচ্ছে ই টু দি পাওয়ার 2 রুট কে আর ই টু দি পাওয়ার মাইনাস 2 রুট কে। এই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে হবে, এটা আর এটা, এদের ভ্যালু বের করতে হবে। তো ভ্যালু বের করলে আমরা কি পাচ্ছি? ভ্যালু বের করলে আমরা পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস 2 রুট কে, হ্যাঁ মাইনাস ই টু দি পাওয়ার 2 রুট কে। এটা কি জিরো হবে কি হবে না বল দেখি এবার। এটা না, জিরো হতে হবে না। পারবে কি পারবে? জিরো হবে না নিশ্চয়ই, কারণ কখনোই এটা সম্ভব না। ই টু দি পাওয়ার মাইনাস 2 আছে, মাইনাস পাওয়ার আছে আর প্লাস পাওয়ার আছে, এই দুটো কখনোই সমান হতে পারে না। এই দুটো সমান হয়ে যাওয়ার মানে হচ্ছে, যদি বাই চান্স এই দুটো সমান হতোই, এটা নট ইকুয়ালস টু জিরো, সিন্স ই টু দি পাওয়ার মাইনাস 2 রুট কে আর ই টু দি পাওয়ার 2 রুট কে কোনো মতেই কিন্তু সেম নয়। কারণ কি, এটা সেম হয়ে গেলে দেখতেই তো পাচ্ছি, এটা সেম হয়ে গেলে পরিফ, লিখতেই হবে এরকম কোনো কথা নেই, তো আমি বলছি যদি সেম হতোই, পরিফ এ দুটো যদি সমান হতোই, তাহলে সেক্ষেত্রে মাইনাস 2 রুট কে ইকুয়ালস টু 2 রুট কে হয়ে যেত, এবং কে কে কেটে গিয়ে মাইনাস 2 আর প্লাস 2 সমান হয়ে যেত। এটা কখনো আবার হয় নাকি? মাইনাস 2 আর প্লাস 2 কখনো সমান হতে পারে? হুইচ ইজ ইম্পসিবল, হুইচ ইজ অ্যাবসার্ড বা ইম্পসিবল, এটা কখনোই সম্ভব নয়। তাই এই দুটো যেহেতু সমান নয়, তার মানে এটা মাইনাস করলে কখনোই জিরো আসতে পারে না। এই দুটো মাইনাস করলে জিরো আসতে পারে না, আর জিরো না আসতে পারার জন্য, জিরো আসতে পারলে ভালো হতো, জিরো যেহেতু আসতে পারছে না, ফলে এটার কিন্তু ট্রিভিয়াল সলিউশন আছে একমাত্র। এই যে উপরে যে 6 এবং 7 নিয়ে যে সিস্টেমটা তৈরি হচ্ছে, সেটা তো একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। মাথায় রাখতে হবে, কোনো হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের, কোনো হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট নন জিরো বেরোলে, জিরো নয় নন জিরো, নন জিরো বেরোলে সেই সিস্টেমের শুধুমাত্র জিরো সলিউশন থাকে। ঠিক আছে, সেই সিস্টেমে শুধুমাত্র জিরো সলিউশন থাকে, অর্থাৎ এ আর বি এর ভ্যালু একমাত্র জিরোই হতে পারে, আর কোনো ভ্যালু দ্বারা এটা স্যাটিসফাইড হবে না। কতটা কি ক্লিয়ার হয়েছে? এটা আবার লিনিয়ার অ্যালজেব্রার ব্যাপার। ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রাতে কি বলা হয়েছে, কোন হোমোজিনিয়াস সিস্টেম যদি হয়, হোমোজিনিয়াস সিস্টেম কোনগুলো আমি আরেকবার একটু মনে করিয়ে দিয়ে গেলো। হোমোজিনিয়াস সিস্টেম হচ্ছে ধর a1 x প্লাস a2 y ইকুয়ালস টু জিরো আছে, b1 x প্লাস b2 y ইকুয়ালস টু জিরো আছে। এই যে রাইট সাইডে জিরো থাকলে সেটাকে হোমোজিনিয়াস সিস্টেম বলে, এবং সেই হোমোজিনিয়াস সিস্টেমের যদি কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট চেক করে দেখি যে জিরো বেরোচ্ছে না, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট নন জিরো কিছু একটা বেরোচ্ছে, নট ইকুয়াল টু জিরো বেরোচ্ছে, তাহলে এটা শুধুমাত্র জিরো সলিউশনই আছে। এটা শুধুমাত্র জিরো সলিউশন আছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়ালস টু জিরো, এছাড়া আর কোনো সলিউশন পসিবল নয়। এটাই একমাত্র সলিউশন সিস্টেমটার, হোমোজিনিয়াস সিস্টেমের নন জিরো ডিটারমিনেন্ট, তার মানে ট্রিভিয়াল সলিউশন। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে কথাটা? তাহলে এখানে শুধুমাত্র এর জিরো সলিউশনই সম্ভব। তাহলে দেয়ার ফোর the system has only trivial solution, trivial solution, trivial solution but zero solution given by a equals to zero, b equals to zero। আমি এটা কিন্তু বারবার বলেছিলাম যে জিরো যদি দুটোই জিরো চলে আসে তাহলে কিন্তু চলবে না, তার মানে কেস ওয়ানটা এখানে আমাদের একসেপ্টেবল কেস নয়। ঠিক আছে, কেস ওয়ান থেকে আমরা এই ইকুয়েশনের যে গিভেন ইকুয়েশনটা, যে গিভেন ওয়েভ ইকুয়েশনটা রয়েছে তার সলিউশন আমরা পাবো না, কারণ সেখান থেকে জিরো সলিউশন পেয়ে যাচ্ছে, আমার নন জিরো সলিউশন দরকার। কথা বোঝা গেছে? তাহলে এখানে লেখ দেয়ার ফোর, এবং দিস ইমপ্লাইজ, তাহলে এক্সটা কত হবে? তাহলে দিস বা দেয়ার ফোর, in this case, in this case, the solution
ফর এক্স ইজ এক্স এক্স ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম হচ্ছে তোর a ইন্টু ই টু দি পাওয়ার রুট কে এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস রুট কে এক্স পেয়েছিলাম। ঠিক আছে, এটা 5 পেয়েছিলাম। দেখবি 5 নম্বর ইকুয়েশন এটাই ছিল, কিন্তু সেখান থেকে আমরা a এর ভ্যালু 0 পেয়েছি, বি এর ভ্যালু আবার 0 পেয়ে গেছি। তাতে এক্স এর ভ্যালু যাই হোক না কেন, ই এর ভ্যালু যাই হোক না কেন, আলটিমেটলি 0 দিয়ে দিচ্ছে। আর এই যে এক্স এক্স ইকুয়ালস টু 0 পাচ্ছি, এক্স এক্স ইকুয়ালস টু 0 পাচ্ছি, এই সলিউশন চলবে না, এই সলিউশনটা চলবে না। তাহলে দেয়ারফোর k greater than 0 is not acceptable। বা এটাও লিখতে পারিস, or k greater than 0 is rejected। এই কেসটা আমাদের সলিউশন দিতে পারছে না কেন? এতটা বোঝা গেছে কিনা বল এবার। ঠিক আছে, কেস টু, কেস টু তে কি দেখতে হবে? হ্যালো, কেস টু তে কি কেস নেব? কে এর ভ্যালুটা কত নেব? কে এর ভ্যালুটা 0 নিয়ে নি। ঠিক আছে, লেট কে ইকুয়ালস টু 0, তো কে ইকুয়ালস টু 0 নিলে আমরা কি পাচ্ছি? দেন 3 নম্বরে যে এক্স এর ইকুয়েশনটা হচ্ছে সেখানে কে এর ভ্যালু 0 বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি? দেন ফ্রম 3, we get কি হবে 3 নম্বর থেকে? বলে ফেল, ইকুয়েশনটা কি হবে? হ্যালো, আছিস তো? 3 নম্বরে কে এর ভ্যালু 0 বসালে কত হবে? d2x dx2 equal to 0। তাহলে d2x dx2 equal to যদি 0 হয়ে যায়, তার মানে ddx অফ ddx of dx dx equal to 0। আবার ddx of dx dx কোন একটা কোয়ান্টিটির ডেরিভেটিভ যদি 0 হয়, তার মানে সেটা কনস্ট্যান্ট, সেটা অবভিয়াসলি কনস্ট্যান্ট ছাড়া আর কিছুই না। তো সেই কনস্ট্যান্টকে আমি ধরলাম সামথিং এ, সেই কনস্ট্যান্টকে আমি ধরে নিচ্ছি a। আবার তাহলে d ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু a dx, বোথ সাইড এবার ইন্টিগ্রেশন করি, তাহলে এটা ক্যাপিটাল এক্স হয়ে যাবে, এটা হয়ে যাবে ax, আর নতুন একটা কনস্ট্যান্ট b চলে আসবে, তাই তো? হ্যালো, তার হচ্ছে তোর কত নম্বর ইকুয়েশন হবে এটা? এটা 8 নম্বর ইকুয়েশন, এক্স ইকুয়ালস টু এক্স প্লাস বি। এবার এখানেও এক্স ইকুয়াল টু 0, এক্স আর এক্স 2 ইকুয়ালস টু 0 বসাতে হবে। এক্স 0 ইকুয়ালস টু 0 নাও, আমাদের হাতে আছে হচ্ছে এক্স 0 ইকুয়ালস টু 0, তাহলে এক্স 0 ইকুয়াল টু 0 বসালে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে a ইন্টু 0 প্লাস বি ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে b ইকুয়ালস টু 0। আবার এক্স 2 ইকুয়ালস টু 0 বসাচ্ছি, এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে a ইন্টু 2 প্লাস বি ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে a ইন্টু 2 প্লাস বি মানে আবার b এর ভ্যালু তো আবার 0, বি এর ভ্যালু তো আবার 0, তাহলে a 2a প্লাস 0 ইকুয়ালস টু 0, তার মানে 2a ইকুয়ালস টু 0 মানে হচ্ছে a ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে b ইকুয়ালস টু 0 পেলাম, a ইকুয়ালস টু 0 পেলাম, আবার চলবে না এই সলিউশন, এই সলিউশনটা আবার অ্যাপ্লাই করা যাবে না।
তাহলে a equals to 0, b equals to 0, তাহলে therefore capital X equals to 0x plus 0, এই যে from 8, তাহলে this implies x0 xx equals to, তার মানে কি হচ্ছে 0 হচ্ছে, xx equal to 0, তো এই সলিউশনও আমাদের চলবে না, এটা তাদের কেস ওয়ানেও চললো না, এখানেও তার মানে আসছে না, তার মানে একটাই কেস পড়ে রয়েছে k লেস দেন 0, তাহলে k লেস দেন 0 থেকে নিশ্চয়ই সলিউশন আমরা পাবো, k লেস দেন 0 থেকে অবশ্যই আমরা সলিউশন পেতে পারবো। ঠিক আছে, তাহলে লাইক, তাহলে দেয়ার ফোর, তাহলে এক্স এক্স যদি 0 বেরোয় তাহলে আমরা সেখান থেকে কি পাচ্ছি জানো, তাহলে k equals to 0 is also rejected। তো লাস্ট কেস হচ্ছে k লেস দেন 0 এর কেসটা, হয়েছে এতটা? k লেস দেন 0, তাহলে k লেস দেন 0 মানে আমরা সেখান থেকে আমরা ধরতেই পারি, তাহলে দিস ইমপ্লাইজ k ইকুয়ালস টু কোন একটা মাইনাস p, যেখানে p টা গ্রেটার দেন 0, একটা পজিটিভ জিনিসের নেগেটিভ হিসাবে k কে লেখা যাচ্ছে, মানে তবে গিয়ে k টা লেস দেন 0 আসছে, একটা পজিটিভ জিনিসের নেগেটিভ, একটা পজিটিভ p এর মাইনাস করে যদি k কে লিখতে পারি তবেই k টা লেস দেন 0 হবে, যেটা নেগেটিভ হবে। তাহলে দেয়ার ফোর 3 becomes, 3 নম্বরে k এর জায়গায় মাইনাস p বসিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো d2x dx2, মাইনাস k ছিল, সে k এর জায়গায় আবার মাইনাস p, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে d2x dx2 প্লাস px ইকুয়ালস টু 0, d2x dx2 প্লাস px ইকুয়ালস টু 0, যেটাকে সলভ করতে হবে, এটা ধরলাম 9 নম্বর ইকুয়েশন। আর কন্ডিশন আছে কি, কন্ডিশন আমাদের এই একটা তো করাই আছে, x0 ইকুয়ালস টু, মানে x0 ইকুয়ালস টু 0, আর x2 ইকুয়ালস টু 0, এই দুটো তো আমাদের হাতে আছে কন্ডিশন দুটো। তো 9টাকে সলভ করতে হবে, তার জন্য আমাদের ট্রায়াল সলিউশন ধরতে হবে। লেট ক্যাপিটাল X ইকুয়ালস টু e টু দি পাওয়ার, capital X equals to e to the power mx be a trial solution, be a trial solution of 9, তাহলে therefore d2x dx2 টা হয়ে যাবে m স্কয়ার প্লাস p, x এর জায়গায় 1 বসে, equals to 0, তাহলে m স্কয়ার equals to p, তাহলে মাইনাস p, m স্কয়ার equals to মাইনাস p, তাহলে m equals to প্লাস মাইনাস রুট p রুট মাইনাস p, রুট মাইনাস p মানে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ p প্লাস মাইনাস রুট ওভার p ইন্টু i, মাইনাসের ভিতরে যে মাইনাসটা রয়েছে এখানে, সেই মাইনাসটা আই দিয়ে যাবে এখানে, প্লাস মাইনাস রুট পি আছে মানে 0 প্লাস আই রুট পি আর 0 মাইনাস আই রুট পি, এই দুটো সলিউশন পাবো। আবার এই দুটো সলিউশন পাচ্ছি মানে আমরা জানি সিএফ টা তাহলে কি হবে, কমপ্লিমেন্টারি ফাংশন তাহলে কি হবে, দেয়ারফর সিএফ দ্যাট ইজ জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন অফ 9 for 9 is, তাহলে ক্যাপিটাল এক্স এক্স ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার, এ ইন্টু ই টু দি পাওয়ার কিছু হবে না, কারণ এখানে যেটা হবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার 0x, এই রিয়েল পার্ট যেটা থাকে সেটা দিয়ে আসে, ই টু দি, এখানে যদি আলফা থাকতো তাহলে ই টু দি পাওয়ার আলফা এক্স আসতো, তাহলে 0 আছে মানে ই টু দি পাওয়ার 0x, সঙ্গে এ ইন্টু ই টু দি পাওয়ার, যেহেতু আই এসে কস দিয়ে হবে, তাহলে কস রুট পি এক্স প্লাস পি সাইন রুট পি এক্স,
এটা হচ্ছে আমাদের প্যাটার্ন, a sin root px plus b sin মানে a cos root px plus b sin root px। তাহলে xx is equals to a cos root px প্লাস বি সাইন রুট পি এক্স। তাহলে এই সলিউশনটা আমরা পাচ্ছি, কিন্তু এখানে আমাকে দেখতে হবে এ বি এর ভ্যালুটা কত হবে, এ এবং বি এর ভ্যালুটা কত হবে দেখতে হবে। আবার রুট পি মানে হচ্ছে মাইনাস কে, রুট পি মানে কি, রুট পি মানে হচ্ছে মাইনাস কে, তাহলে মানে পি মানে হচ্ছে মাইনাস কে, এই যে কে মানে মাইনাস পি হলে পি মানে কত মাইনাস কে, কে যদি মাইনাস পি হয় তাহলে পি মানে হচ্ছে মাইনাস কে। তাহলে রুটের ভিতরে আমার চলে আসছে হচ্ছে এ কস রুট ওভার মাইনাস কে ইন্টু এক্স প্লাস বি সাইন রুট ওভার মাইনাস কে ইন্টু এক্স। ঠিক আছে, যেহেতু পি মানে হচ্ছে মাইনাস কে, তাহলে এই সলিউশনটা আমরা পাচ্ছি। এটাকে বক্স না করে আমি এটাকে বক্স করে দিচ্ছি, এই সলিউশনটা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে নাম্বারিং করে দিই, এটা কিছু একটা কত নম্বর লাস্ট হয়েছে, 9 নম্বর হয়েছে লাস্ট, তাহলে 10 নম্বর। তো 10 নম্বর, 10 নম্বর এবার x0 = 0 বসাবো। নাও x0 = 0, x0 = 0 হলে আমরা 10 থেকে কি পাচ্ছি, তাহলে তাহলে from 10 we get from 10 we get a cos মাইনাস মানে রুট ওভার মাইনাস কে ইন্টু 0 প্লাস বি সাইন রুট ওভার মাইনাস কে ইন্টু 0 ইকুয়ালস টু 0। তার মানে দিস ইমপ্লাইজ a cos 0 প্লাস b sin 0 ইকুয়ালস টু 0। তার মানে a cos 0 মানে 1, আর তাহলে a ইন্টু 1 প্লাস b ইন্টু সাইন 0 মানে 0 ইকুয়ালস টু 0। তার মানে a ইকুয়ালস টু 0 পেয়ে যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, কেস 1 এ a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0 পেয়েছি, তাই হয়নি। কেস 2 তে a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0 তো পেয়েছি, তাতেও হয়নি। আবার কেস 3 করতে গিয়ে একটাই কেস আছে, গ্রেটার দেন ইকুয়াল টু অথবা লেস দেন। গ্রেটার দেন এবং ইকুয়াল টু রিজেক্টেড অলরেডি হয়ে গেছে, আবার 3 নম্বর কেসটাই শুধুমাত্র পড়ে আছে, সলিউশন পেলে এখান থেকেই পাবো। তার মধ্যে আবার এটা অলরেডি 0 হয়ে গেছে, তার মানে পুরোপুরি এখন ডিপেন্ড করে আছে বি এর উপর। বি যদি 0 হয় তাহলে সলিউশন পাবো না, বি যদি নন 0 হয় তাহলে সলিউশন পাবো। তাহলে এখন বিটা পুরোপুরি ডিপেন্ড মানে বি এর উপর ডিপেন্ড করে সলিউশনটা আমরা পুরো পেতে পারি। তো এখন x2 = 0, তার জন্য আবার কন্ডিশন আছে x2 = 0, x2 = 0 আমাদের কাছে আছে। নাও x2 = 0 যদি অ্যাপ্লাই করি তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে a cos রুট ওভার মাইনাস কে ইন্টু 2 প্লাস বি সাইন রুট ওভার মাইনাস কে ইন্টু 2 রুট ওভার মাইনাস কে ইন্টু 2 ইকুয়ালস টু 0। তাহলে দিস ইমপ্লাইজ এটা আবার অলরেডি 0 হয়ে গেছে, এটা তো আবার অলরেডি 0, তাহলে আমার কাছে কি পড়ে থাকছে, বি সাইন রুট মানে 2√-k, b sin 2√-k ইকুয়ালস টু 0। এটুকুনি পাচ্ছি। তাহলে এখান থেকে আমাকে সাইন 2√-k কেই 0 করতে হবে। তাহলে এই দুটোর প্রোডাক্ট 0 মানে হয় বিটা 0 অথবা এটা 0, বিটা 0 অথবা এটা 0। এখন বিটা এখানে 0 হতে পারবে না, কারণ সব কেসে এ বি 0 হয়ে গেছে। এখন এখানেও যদি বি কে 0 করে দিই তাহলে সলিউশন আর পাবো না। তাহলে সলিউশন যদি আমাদের পাওয়ার ইচ্ছা থাকেই, যদি সলিউশন পেতেই হয়, তাহলে বিটাকে নন 0 রাখতে হবে। বিটাকে যদি নন 0 এখানে রাখতে চাই তাহলে এটাকে 0 হতেই হবে, তাহলে এটাকে 0 হতে হবে, নাহলে এখানে 0 আসবে কি করে, গুণ করে। এটা 0 আসছে মানে যে এই দুজনের মধ্যে যে কোনো একজন 0 হবে, কিন্তু বি 0 হবে না, কারণ বি 0 হলে সলিউশন পাবো না। তাহলে একমাত্র 0 করে হতে পারে এইটা, তাহলে ওইটাই একমাত্র এখানে 0 হয়ে যেতে পারে। কারণ পাশে লিখে দিই, ইফ বি ইকুয়ালস টু 0 then xx
equals to 0, which is not the case. Which is not the case. x এর 0 করলে হবে না, কারণ দুটো কেস অলরেডি 0 হয়ে গেছে, এটা তো 0 হয়ে গেলে আর সলিউশনই পাবো না। তাহলে নন ট্রিভিয়াল সলিউশনের জন্য আমরা অবভিয়াসলি, তাহলে therefore for non-trivial solution we must have, এইটাই 0 করতে হবে, sin 2 root minus k equal to 0. sin 2 root minus k is equals to 0. আবার 2 root minus k যদি 0 হয়ে যায়, তার মানে this implies 2 root over minus k, sin কখন 0 হয়? sin 0 হয় হচ্ছে n পাই তে। পাই এর যে কোনো মাল্টিপলে sin 0 হয়ে যায়, পাই এর যে কোনো মাল্টিপলে sin 0 হয়ে যায়। n এর ভ্যালু হচ্ছে 1 2 করে করে যাচ্ছে, ঠিক আছে। sin পাই এর যে কোনো মাল্টিপলে 0 হয়, তাহলে n পাই হয়ে গেল এখানটা। nটা কিন্তু ন্যাচারাল নাম্বার হিসেবে নিচ্ছি, ঠিক আছে। কারণ কেন ন্যাচারাল নাম্বার নিচ্ছি সেগুলো আমি আগের দিন বলেছিলাম থিওরির মধ্যে। কারণ এনটা নেগেটিভ, এনটা ইন্টিজার সাধারণত নেওয়া হয়, কিন্তু এনটা কেন নেগেটিভ হতে পারবে না? ইফ এন যদি আমি ইকুয়ালস টু 0 নিই, এন যদি 0 নিয়ে নিই, দেন 2 root over minus k, 2 root over minus k equals to 0 হয়ে যাবে। 2 root over minus k equal to 0 হয়ে যাবে, তার মানে 2 equals to 0 হয়ে যাবে, which is absurd. তাই n equals to 0 নেওয়া যাবে না। আবার n যদি লেস দেনও নিই, if n less than 0, if n যদি লেস দেন 0 নিয়ে নিই, তার মানে n এর ভ্যালু আবার হচ্ছে এটা, তাহলে this implies 2 root over minus k, 2 root over minus k সেটা লেস দেন 0 হয়ে যাবে। তার মানে 2 root over minus k লেস দেন 0 মানে root over minus k সেটা লেস দেন 0 হয়ে যাবে, কারণ 2 যেহেতু পজিটিভ। সিন্স 2টা যেহেতু পজিটিভ, তার মানে নেগেটিভ এটাই হতে হবে, root over minus k নেগেটিভ হয়ে যাবে। এবার এটা যদি নেগেটিভ হয়ে যায়, root over minus k মানে p ছিল, ওটা নেগেটিভ, বাট রুট পি কিন্তু পজিটিভ একটা কোয়ান্টিটি, পি পজিটিভ ছিল, তার রুট করলেও পজিটিভই পেতাম, তাই রুট পি কখনোই নেগেটিভ হতে পারে না। তাহলে নেগেটিভ এবং ইকুয়াল টু 0 এই দুটো কেস কিন্তু নেওয়া যাবে না। তাহলে নিতে হবে কোন কেস দুটো? নিতে হবে হচ্ছে আমাকে n এর ভ্যালু 1 থেকে শুরু হবে। n এর ভ্যালু যদি 1 থেকে শুরু হয়, তাহলে মাইনাস কে এটার ভ্যালু, তার মানে হয়ে যাচ্ছে হচ্ছে n পাই বাই 2। তাহলে কে এর মাইনাস কে এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? তাহলে মাইনাস কে টা পেয়ে যাচ্ছে হচ্ছে n পাই বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে কে টা কত পাচ্ছি? কে টা পেয়ে যাচ্ছি মাইনাস n পাই বাই 2 এর হোল স্কোয়ার। এই যে ভ্যালু গুলো পেলাম, এটাকে বলা হয় আইগেন ভ্যালু। এই ভ্যালু গুলোকে বলা হয় আমাদের আইগেন ভ্যালু। তাহলে therefore মাইনাস n পাই বাই l এর হোল স্কোয়ার, n equals to 1 2 3 dot 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 are called eigenvalues are called eigenvalues of the problem, and the function sin root minus kx, এই যে ফাংশনটা ছিল ওখানে, ঠিক আছে, যার ভ্যালু আমরা 0 করেছিলাম 2 root
x এর জায়গায় 2 দিয়ে sin 2 রুট ওভার মাইনাস কে এটাকে 0 করেছিলাম, কিন্তু সেই sin রুট মাইনাস কে এক্সটাই হচ্ছে আইগেন ফাংশন, সেটা হচ্ছে আইগেন ফাংশন, সেটা ইকুয়ালস টু আইগেন ফাংশন sin রুট ওভার মাইনাস কে এক্সটা করতে হবে, তাহলে sin এই যে রুট মাইনাস কে এর ভ্যালু n পাই বাই 2, রুট মাইনাস কে এর ভ্যালু হচ্ছে n পাই বাই 2, তার এটা হচ্ছে n পাই বাই 2 x, n পাই বাই 2 x পেয়ে যাচ্ছি, যেখানে n এর ভ্যালু হচ্ছে 1 2 ডট 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 is called the corresponding eigenfunctions. তাহলে এখানে আমরা আইগেন ফাংশনটা পেয়ে গেলাম, এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আইগেন ফাংশনটা বেরোচ্ছে। তাহলে সলিউশনটা কি হচ্ছে x এর জন্য, তাহলে therefore the solution of 3 is x n x, x n x, এক একটা n এর জন্য একটা সলিউশন, x n এর ভ্যালু 1 বসালে x1 x, n এর ভ্যালু 2 বসালে x2 x, এরকম ভাবে। তো x n x টা কি হচ্ছে, কোন একটা কনস্ট্যান্ট, যেটা b ছিল, b সাইন এটা ছিল, তো সেটা b এর বদলে আমি bn লিখলাম, x1 এর জন্য b1, x2 এর জন্য b2, এরকম ভাবে। আর সাইন n পাই x বাই 2, এটা n পাই x বাই 2, যেখানে n এর ভ্যালু 1 2 3 ডট ডট ডট। স্যার মেসেজ যখন সেন্ড করবে একটা প্রসেস, সেটা হচ্ছে কি বলছিস? বলছি ওখানে যে ওই যে এন ন্যাচারাল নাম্বার হতে হবে, ওটা কি করে দেখাতে হবে? না করে দেখালেও হবে, ঠিক আছে, আমি ওই সম্পূর্ণটাই করছি এগুলো একদম ডিটেলসে, এইটুকু এটা না করে দেখালেও পারবি, অসুবিধা নেই। কিন্তু মনে রাখবি যে এনটা ন্যাচারাল নাম্বারই হবে, কারণ সাধারণত এইসব কেসে এনটা ইন্টিজার হয়, কিন্তু ইন্টিজার যে হবে আগের দিনও বলেছি, যে এখনো বললাম যে ন্যাচারাল নাম্বারই কেন হবে, কারণ জিরো হবে না, এখানে নেগেটিভও হতে পারবে না, জিরো হলে যে প্রবলেম 2 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, আর নেগেটিভ হলে আবার প্রবলেম কি হচ্ছে, যেটা কিনা একটা পজিটিভ কোয়ান্টিটি ছিল রুট পি, সেটা আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, তো দুটো কেসই অ্যাবসার্ড দাঁড়াচ্ছে, তাই এখানে একমাত্র ন্যাচারাল নাম্বারটাই পসিবল এন এর ভ্যালু হিসাবে। ঠিক আছে, দেখিয়ে দিলে বলে তো খুবই ভালো, কিন্তু এমনিতে এত বড়, তার মধ্যে ছোট জিনিস হলে ভালো করে সবগুলো করা যায়, যে ডিটেলসটা লিখে লিখে করা যায়, কিন্তু এমনিতেই এত বড়, তার মধ্যে যত লিখবো তত বাড়বে জিনিস। ঠিক আছে, এখনো 4 ভাগের 1 ভাগ হয়েছে অঙ্কটা, এবার টি এর ভ্যালু হবে, মানে টি এর ভ্যালু একটুখানি সুবিধা যে এক্স এর মতো করে করতে হয় না, নর্মাল লিখে দেওয়া যায়, ডাইরেক্ট লেখা যায়, টি এর ভ্যালুতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এক্স এর ভ্যালুটাই করতে হয়। তাহলে এবার লিখি, নাও ফর k equals to মাইনাস n পাই বাই 2 এর হোল স্কয়ার, কে এর ভ্যালুটা পেলাম, n এর ভ্যালু 1 2 করে করে, n equals to 1 2 ডট ডট ডট, the general solution of 4, the general solution, এবার t এর জন্য সলিউশন বলছি, general solution of 4 is, general solution of 4 is কি হবে, tnt, tn, এবার t, এটা xnx, এটা tnt, tnt হয়ে যাবে, যেমন নতুন কোন একটা কনস্ট্যান্ট আসবে cn, তার সঙ্গে আসবে cos n পাই x এর বদলে t বাই 2 প্লাস dn sin n পাই t, x এর বদলে t দিয়ে সব 2, ঠিক আছে, where
where bn আছে এখানে bn cn dn, where bn cn dn এগুলো সব হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্টস। আর এর পাশে লিখে n equals to 1 2 3 dot 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 আর আরবিট্রারি কনস্ট্যান্টস। এটা হলো টি এর সলিউশন, একটা এক্স এর সলিউশন, একটা টি এর সলিউশন পাওয়া গেছে। তাহলে ইউএন এক্সটি টা কত হবে? ইউএন এক্সটি, তাহলে দেয়ার ফোর ইউএন এক্সটি সেটা হয়ে যাবে এক্স এন এক্স টিএনটি, এক্স এন এক্স টিএনটি, এন এর ভ্যালু হচ্ছে 1 2 করে করে চলছে। এক্স এন এক্স এর ভ্যালু কত? বিএন সাইন এন পাই এক্স বাই 2, আর টিএন এর ভ্যালু কত? এটা টিএন এর ভ্যালু হচ্ছে সিএন cos n pi t by 2 plus tn sin n pi t by 2। তাহলে এবার আমাদের টোটাল সলিউশন পেতে গেলে জাস্ট একটা করে সামেশন নিয়ে নিতে হবে, তাহলে টোটালে একটা সামেশন চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা সেটাকে বলবো, এই সামেশন নেওয়ার পদ্ধতিটাকে বলা হয় সুপার পজিশন। সুপার পজিশন, কিন্তু সেটা আমি সুপার পজিশন করার আগে এখানে একটুখানি গুণটা করে নিই। তাহলে বিএন দিয়ে যদি গুণ করি তাহলে বিএন সিএন, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? তাহলে এখানে যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে বিএন সিএন কস এন পাই টি বাই 2 প্লাস বিএন ডিএন সাইন এন পাই টি বাই 2, সঙ্গে এই পোর্শনটা লিখিনি, এই পোর্শনটা লাস্টে লিখছি, সাইন এন পাই এক্স বাই 2। এবার এই যে প্রথম বিএনসিএন সেটাকে আমি ধর কোন একটা স্মল এন ধরছি, এটাকে স্মল বিএন ধরে নিচ্ছি যাতে ফর্মটা ভালো দেখতে লাগে। তো কি আসবে সেটা হচ্ছে এন কজ এন পাই টি বাই 2 প্লাস বিএন সাইন এন পাই টি বাই 2 ইন্টু সাইন এন পাই এক্স বাই 2। হোয়ার বলে লিখে দে, হোয়ার স্মল এন ইকুয়ালস টু বি ক্যাপিটাল বিএন ক্যাপিটাল সিএন, স্মল বিএন কাকে ধরেছি? স্মল বিএন ধরেছি হচ্ছে ডিএন বিএন কে, ডিএন বিএন। ঠিক আছে, সেটা লিখে রাখি। দিস ইজ এ সলিউশন, দিস ইজ এ সলিউশন অফ দি given wave, this is the solution of the given equation। কিন্তু টোটাল যদি সলিউশন পেতে হয়, একদম জেনারেল সলিউশন, তার জন্য সামেশন নিয়ে বলতে হবে। তাহলে therefore by the principle of superposition, by the principle of superposition, the general solution of the wave equation is the general solution, the general solution is বলে লিখে দিচ্ছি। সে তখন আমরা ইউএন না লিখে ইউএক্সটি লিখবো, ইউএক্সটি, এবং তখন কি করবো? সামেশন দিয়ে দেবো টোটালে। তো সামেশন দিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এন cos n pi t by 2 plus small bn sin n pi t by 2 multiplied by sin n pi x by 2, summation running from 1 to infinity
ঠিক আছে? ব্যাস, লাস্ট শুধু অল্প একটু বাকি আছে, সেটা করলেই শেষ হয়ে যাবে। আর 5-6 লাইন করতে হবে। তো সামেশন এটা এলো। তো সেখান থেকে আমরা আরেকটু কন্ডিশন এবার আছে, সেটা হচ্ছে এইবার আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করবো হচ্ছে UX0 এর জন্য। UX0 এর জন্য কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। কোথায় গেল? মোটামুটি ক পাতা হয়েছে অঙ্কটা এখনো? 4 পাতা। আরেক পাতা হবে মোটা। বড় হাতের লেখা হলে তো 7 পাতা অন্য হতে পারে। যাদের বড় হাতের লেখা 7 পাতার নিচে অঙ্কটা নামবে না, একটা অঙ্ক। যাই হোক, এখানে লাস্ট কন্ডিশন অ্যাপ্লাই করলে হয়ে যাবে। কন্ডিশন দিয়ে শুধু স্মল এন আর বি এন এর ভ্যালু বের করে দিলে অঙ্ক হয়ে যাবে। কন্ডিশন তার জন্য আছে হচ্ছে, এখনো সবটাই লেগেছে, শুধু এই দুটো কন্ডিশন এখনো কাজে লাগেনি। এই দুটোকে কাজে লাগিয়ে আমাদের এ এন বি এন টা বার করে দিলে সলিউশন পেয়ে যাবে। তো তার মধ্যে প্রথম কন্ডিশনটা আগে অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটা 0 থাকাতে অনেকটা ছোট হয়ে যাবে লাস্টের দিকটা। 0 না থাকলে আবার ইন্টিগ্রেশন করতে হতো। আমাকে বলবি কি আছে। নাও UX0, এটাকে কিছু কত, কোন একটা নাম্বার দিতে কত নম্বর হবে বলতো লাস্ট? 11। কিছু বলছিস 11 নম্বর হবে, ঠিক আছে। নাও UX0 ইকুয়াল টু সাইন কিউব কত দিয়েছিলাম? সাইন কিউব পাই এক্স বাই 2। আচ্ছা, সাইন কিউব পাই এক্স বাই 2 দিয়েছিলাম। সাইন কিউব পাই এক্স, আচ্ছা, তো সাইন কিউব পাই এক্স বাই 2, সাইন কিউব পাই এক্স বাই 2 রয়েছে, আবার এখানে এই সময় এগুলো রয়েছে। তাহলে সেটা করবো কি করে দেখ। তো আমরা যদি ওই জায়গাটাকে ব্রেক করি, তাহলে দিস ইমপ্লাইজ এইখানটা থেকে, এখানটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে সাইন কিউব পাই এক্স বাই 2 পেয়েছি, তাই তো? আচ্ছা, সাইন কিউবের ফর্মুলাটা কি? সাইন 3 থিটার ফর্মুলা কে বলতে পারবি? সাইন 3 থিটার ফর্মুলা ক্লাস 11 এর জিনিস। সাইন 3 থিটার ফর্মুলা কত হবে বল? সাইন স্কয়ারটা এরকম দিয়ে কিছু ছিল, হ্যাঁ, 3 আর 4 কোএফিসিয়েন্ট দিয়েছিল। মনে কিউব পড়ছে থিটা না তো। দিয়েছিল, কিউব ছিল আর নর্মাল সাইন, কিউব ছিল আর নর্মাল সাইন ছিল। তাহলে এখানে হচ্ছে তোর 3 সাইন থিটা, ফর্মুলাটা হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এখান থেকে আমার সাইন কিউব থিটার ভ্যালুটা লাগবে, সাইন কিউব থিটার ভ্যালুটা। ঠিক আছে, এখান থেকে তাহলে কি লাগছে? সাইন কিউব থিটার ভ্যালুটা আমাদের এখানে লাগবে। তাহলে লেখ। তাহলে আমরা যেটা পাচ্ছি এখান থেকে, যে সামেশন n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, সামেশন n ইকুয়ালস টু 1 টু আপ টু ইনফিনিটি n sin n pi x by 2, summation 1 to infinity a n sin n pi x by 2 equals to sin cube pi x by 2। ঠিক আছে, কেন দেখ এখানে UX0 UXT টা যদি এরকম হয়, UXT টা যদি এমন হয়, ঠিক আছে, তাহলে টি এর জায়গায় যদি 0 বসে, সেখানে 0 মানে টি এর জায়গায় 0, তাহলে টি এর জায়গায় 0 থাকলে শুধু এটা কত হচ্ছে? এটা an হচ্ছে, এটা 1 হচ্ছে, এটা bn হচ্ছে, এটা তো 0 হয়ে যাচ্ছে। হচ্ছে কিনা বল আগে? কারণ এত স্টেপ হ্যাঁ, লেখা যাবে না, কারণ আরো বড়, যত লিখবো তত বড় হয়ে যাবে।
এখানে টি এর জায়গায় 0 বসালে তাহলে পড়ে থাকছে কে? পড়ে থাকছে এখান থেকে এন আর এখান থেকে এইটা, তো সেটাই লিখলাম আর সামেশন নিজের মতো থাকছে। ঠিক আছে। তাহলে দিস ইকুয়ালস টু সামেশন, এটাকে আমরা তাহলে কিভাবে লিখতে পারি? এন এর ভ্যালু 1 বসালে a1 sin pi x by 2 plus a2 sin 2 pi x by 2, কাটার দরকার নেই এখানে, প্লাস a3 sin 3 pi x by 2, এন এর ভ্যালু বসিয়ে বসিয়ে যাচ্ছি, তো ডট ডট ডট। আর এদিকটা সাইন কিউবটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? সাইন কিউবটাকে ভাঙলে আমরা তাহলে পেয়ে যাচ্ছি এখান থেকে সাইন কিউবের ফর্মুলাটা বল, তাহলে কি আসছে? তাহলে সাইন কিউব যদি বার করিস, সাইন কিউব থিটা, তাহলে সেটা পেয়ে যাচ্ছিস হচ্ছে 3/4 সাইন থিটা, 3/4 সাইন থিটা মাইনাস 1/4 সাইন 3 থিটা, তাই তো? তাহলে এখানে বসা 3/4, থিটা বলতে এখানে পাই এক্স বাই 2, তাহলে 3/4 সাইন পাই এক্স বাই 2 মাইনাস 1/4 সাইন 3 থিটা, মানে 3 πx/2, আর কিছু নেই। তাহলে বোথ সাইড যদি আমি এখন কম্পেয়ার করি, শুধুমাত্র তাহলে a1টা পাবো। তাহলে কম্পেয়ার যদি করা হয় এখন বোথ সাইড থেকে, তাহলে দিস ইমপ্লাইজ a1টা আমরা পেয়ে যাবো হচ্ছে 3/4, এটার কোএফিসিয়েন্ট কোনটা? এখানে 3/4। আর a2 যদি কম্পেয়ার করি তাহলে a2টা 0, কারণ এখানে 2 πx দিয়ে কোনো টার্মই নেই। তারপরে a3, a3টা পাবো -1/4। আর লাস্ট হচ্ছে a4 থেকে a5, a4, a5, a6, ঠিক আছে, ডট 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 সবাই কিন্তু 0ই হবে। বোঝা গেছে এটা? তার মানে এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে a1টা 3/4 পেলাম, আর a3টা পেলাম, আর বাকি সব 0 পেয়েছি। বাকি যত এন আছে সবাই কিন্তু 0, যেখানে এন এর ভ্যালু হচ্ছে 2, এটাও 0, 3, 3টা আছে, 2, 4, 5 থেকে পরপর সবাই 0। দেখ এই লাইনটা বুঝলি কিনা? দুই থেকে জাস্ট কম্পেয়ার করে a1 a2টা বার করে নিয়েছি, ঠিক আছে? এবার ওদিকে যে ইয়েটা ছিল আমার কাছে 11 নম্বরটা, সেখানে তার উপর আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে UTX0। UTX0 কোয়েশ্চেনের একটা কন্ডিশন দেওয়া আছে, এটা লাস্ট কাজে লাগাবো, তাহলে 2 লাইন আর হবে, হয়ে যাবে। তাহলে U2X0 = 0, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবো। তাহলে 11 নম্বরে যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য তো ডাইরেক্ট করা যাবে না, কারণ এটা UXT রয়েছে, তাহলে UT করে নিতে হবে। এই এত বড় জিনিসটাকে একবার একটু জাস্ট টি এর অ্যাসপেক্টে ডেরিভেটিভ করে নিতে হবে, করে তারপর অ্যাপ্লাই করা যাবে। স্যার লাস্টের পার্টটা একটু দেখান না। এই যে জায়গাটা, এগারো নম্বর যেটা লিখেছি সেটাকে UTX0 করে বল কত হবে? হয়ে গেছে। বল, তোর কথা শোনা যাচ্ছে না। হয়ে গেছে। আচ্ছা দেখ, ডিফারেন্সিয়েটিং ইলেভেন partially with respect to t, we get, জাস্ট একবার ডেরিভেটিভ করে দে, যে সেটা হচ্ছে UTXT টা কত হবে? প্রথমে ছিল সামেশন, সামেশন UXT তে সামেশন ছিল n = 1 থেকে ইনফিনিটি, নিজের মতো থাকবে। তারপর ছিল হচ্ছে an ও থাকলো নিজের মতো, শুধুমাত্র একটা কস ছিল, কসটা হয়ে যাবে মাইনাস সাইন, কসটা হয়ে যাবে মাইনাস সাইন n πt/2, কিন্তু সঙ্গে একটা n π/2 আসবে।
এটা চেন রুলের জন্য চলে আসবে, কনস্ট্যান্ট থাকলে পাশে একটা চলে আসে না ডেরিভেটিভ করলে। হ্যাঁ। এবার বি এর জন্য, এবার বিটা, তাহলে বি এন সাইন ছিল সেটা হয়ে যাবে কস, কি ছিল এন পাই টি বাই টু ছিল, থাকুক, সঙ্গে একটা ডেরিভেটিভ হওয়ার জন্য এন পাই বাই টু। আর বাইরে যেটা রয়েছে তার তো কোনো ডেরিভেটিভ হবেই না, কারণ সেটা তো এক্স দিয়ে রয়েছে, তার মধ্যে তো টি নেই। টি এর রেসপেক্টে পার্শিয়ালি করলাম, তো সেটা নিজের মতো থাকবে অ্যাজ এ কনস্ট্যান্ট। তাহলে পাই বাই টুটাকে আমি চাইলে বাইরে নিতে পারি এখানে, তার উপর কোনো এফেক্ট নেই সামেশনের। এন পাই বাই টুটাকে কিন্তু নেওয়া যাবে না, এনটার উপর এফেক্ট আছে। তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে থেকে যাচ্ছে হচ্ছে এন, এন মানে মাইনাস এন সাইন এন পাই টি বাই টু প্লাস বি এন cos n pi t by 2 sin n pi x by 2। পরীক্ষার সময় অন্য অঙ্ক পেলে অবভিয়াসলি এটা করতে আমি বারণ করবো, কিন্তু অন্য অঙ্ক যদি না পাস তবে এইগুলো করবি, কারণ একটা অঙ্ক করতেই অনেকক্ষণ টাইম লাগবে। এবার এখান থেকে আমাদের ইউটি এক্স জিরোটা বের করতে হবে। নাও ইউটি এক্স জিরো, ইউটি এক্স জিরো কোয়েশ্চেনে কত দিয়েছে, ইউটি এক্স জিরো কত দেওয়া আছে, জিরো দেওয়া আছে, ব্যাস তাহলে তো সুবিধাই হলো একটু। ইউটি এক্স জিরো জিরো মানে এখানে ইউটি এক্স টি এর ভ্যালু জিরো বসা, তাহলে পাই বাই টু থাকবে, সামেশন এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি থাকবে, এন, এন থাকবে, এখানে টি এর ভ্যালু জিরো বসে সাইন আছে জিরো হয়ে যাবে, তাহলে বিএন দিয়ে পোর্শনটা থাকবে, মানে এন বিএন হয়ে যাবে, আর কিছুই না, এন বিএন হয়ে যাবে, এখানে জিরোর জন্য তো কস ওয়ান হয়ে যাবে কসটা, সঙ্গে সাইন এন পাই এক্স বাই টু, এটা থাকলো, দিস ইজ ইকুয়ালস টু জিরো, এই টোটালটা হচ্ছে জিরো। তার মানে এবার আমরা সাইনের শুধুমাত্র এখান থেকে যেটা পেয়েছি, তাহলে এইটা পোর্শনটা কি পাচ্ছি, পোর্শনটা আমরা পুরোপুরি জিরো পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এন এর ভ্যালু যদি এখন বসানো হয়, তাহলে কি আমরা বললেন? কি পেলাম, আচ্ছা যারা এই জায়গাটা এত অব্দি বোঝা গেছে, হ্যাঁ। তাহলে আমাদের বিএন টা লাগবে এবার, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে বিএন টা। এখন বিএন এর ভ্যালুটা কি হবে, দেখ এখানে টোটালে তো জিরো এসছে, টোটালে তো সবকিছুই তো জিরো, ঠিক আছে। এন এর ভ্যালু ওয়ান থেকে ইনফিনিটি, তার মানে এনটা জিরো নয়, এনটা কোনোভাবে এখানে জিরো নয়, তাহলে জিরো কোনটা, জিরোটা হচ্ছে বিএন, তাহলেই তার জন্যই জিরো পেয়েছি, তাই জন্যই সবাইকে জিরো পেয়ে গেছে এখানে। তাহলে বিএন টা হচ্ছে এখানে জিরো পেয়ে গেলাম, আর বিএন জিরো পেয়ে গেলাম মানে তাহলে দেয়ার ফোর ইউ এক্স টি, সেটা ছিল যেটা সামেশন ছিল, সেটার মধ্যে সামেশনে তো সব টার্ম আসেনি, এসছিল শুধুমাত্র থ্রি বাই ফোর, এসছিল কি কি টার্ম এসছিল, তাহলে বিএন জিরো হয়ে গেছে, তাহলে সামেশন এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি এন থাকলো, এন এর ভ্যালু আবার পেয়েছি হচ্ছে শুধুমাত্র ওয়ান এর জন্য এবং তিনের জন্য, দুই এবং পাঁচ থেকে সবাই জিরো হয়ে গেছে, দুয়েরটা জিরো হয়েছিল এবং পাঁচ থেকে সবাই জিরো হয়ে গেছিল, তার মানে আমরা শুধুমাত্র এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ ওয়ান, মানে থ্রি বাই ফোর, এ ওয়ানটা পেয়েছিলাম থ্রি বাই ফোর, সঙ্গে ছিল হচ্ছে কস, একবার লিখি তারা, সামেশনটা লিখি নাহলে হবে না, এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি এন কস এন পাই টি বাই টু সাইন এন পাই এক্স বাই টু। বিএনটা যেহেতু জিরো, বিএন যেহেতু জিরো তাই এখানে লেখা হলো না, আর বিএন এর টার্মটাই আর নেই। আবার এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি থাকলেও শুধুমাত্র ওয়ান আর তিনের জন্য আমি এন এর ভ্যালুটা পেয়েছি, বাকি সব ক্ষেত্রে জিরো পেয়েছি, তার মানে এখানে এ ওয়ান কস ওয়ান বসালে হচ্ছে পাই টি বাই টু সাইন পাই টি বাই টু, আর তিনের জন্য ভ্যালু পেয়েছিলাম, বাকি সব জিরো পেয়েছিলাম।
তাহলে a3 cos লাস্ট a1 a3 ভ্যালু বসিয়ে দিয়ে a1 টা ছিল 3/4, তাহলে অ্যান্সার হয়ে গেছে πt/2 sin। পরীক্ষায় নামানো সত্যি এগুলো খুব চাপের ব্যাপার, কিন্তু যদি একান্ত অন্য কিছু কমন না পাস তবেই। কিন্তু কোন জায়গাগুলো কিন্তু তার জন্য ভালো করে প্র্যাকটিস রাখতে হবে, ক্যানোনিক্যাল ফর্ম, 4 পিটস, সময় লেগে যাবে। অনেকটাই টাইম লাগবে যদি বাই চান্স করতেও হয় কখনো, একদম লাস্টে, মাঝখানে নয়। কারণ একটা অঙ্ক করতে যদি এতক্ষণ টাইম লেগে যায়, একটা টাইম প্রেশার চলে আসবে যে এতক্ষণে মাত্র একটা অঙ্ক কমপ্লিট করলাম, এখনো গোটা পেপার পড়ে যাচ্ছে। সবসময় যখন ছোট ছোট জিনিস আগে করবি, ছোট ছোট জিনিস যত আগে করবি তত কনফিডেন্স বাড়বে যে না আমার অনেকগুলো কোয়েশ্চেন হয়ে গেছে, সংখ্যায় অনেকগুলো কোয়েশ্চেন হয়ে গেছে। ঠিক আছে, যে সেই সব অঙ্ক পরে করবি যেটা টাইম লাগবে, যেটা লেন্দি, তাতে কিন্তু কি হবে, তোর হয়তো লাস্টে গিয়ে যাওয়ার সময় ছিল তাতে হয়ে যেত, কিন্তু টেনশন করতে করতেই বাকি অঙ্কগুলো ঠিকঠাক হবে না। যে এত 1 ঘন্টা ধরে একটা অঙ্ক করেছি, এখনো মাত্র 2 ঘন্টা এত অঙ্ক করবো কি করে। তাই সবসময় লেন্দি জিনিস একদম লাস্টে, শুধু এই ক্ষেত্রে না, যে কোনো অঙ্ক যেটা লেন্দি হবে সেটা লাস্টে, তাড়াতাড়ি যেগুলো হবে সেগুলো আগে করতে হবে, তাতে মোর কনফিডেন্স থাকবে যে না আমার অনেকগুলো অঙ্ক হয়ে গেছে। ব্যাস, আর কিছু করার নেই, এটাই অ্যান্সার। আমি এই টাইপের কিছু অঙ্ক দেবো, ঠিক আছে, সেটা নিজেরা করতে পারবি। করতে পারবি বলতে এই মেথডেই চলবে, কোনো এক্সট্রা নতুন কিচ্ছু না। মেথডটা যদি বারবার করে তোরা দেখিস, এই মেথডেই অঙ্কগুলো হবে। ঠিক আছে, একটু কম্পেয়ার করে ধরে বার করতে হবে। আমি কিন্তু পুরো থিওরি থেকেই প্রথম থেকে লাস্ট পর্যন্ত কমপ্লিট করলাম, শুধু এই যে এইটুকানি লেখাগুলো আমি নতুন লিখতে হলো। ঠিক আছে, তো আজকে এতটাই থাক। ঠিক আছে, থার্ড কি কি টপিকের উপর এক্সাম নেবেন বলেছিলেন? পিডিতে না, বৃহস্পতিবার সকালে এক্সাম নেবেন বললেন না? কোন ওটা তো কোন শুধু টপিকের? সিকোয়েন্স অফ, ওটা রিয়েল সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন। দুটোর ওপরই? হ্যাঁ, যতটা পারবি ভালো করে পড়, পরে আবার তো নেবই, বুঝলি? যতটা সম্ভব ভালো করে পড়বি আগে, সিকোয়েন্স অফ ফাংশন আর সিরিজ অফ ফাংশন। ঠিক আছে।